ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক আরটিভি সাপ্তাহিক আয়োজন বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, অর্থনৈতিক কর্মকাণ্ডের বৈশ্বিক গতি প্রকৃতি বিশ্লেষণ করলে সহজেই বোঝা যায় ক্যাশলেস ব্যবস্থায় অর্থনীতির ভবিষ্যৎ। নর্ডিক দেশ সুইডেনে নগদ অর্থে লেনদেন 10%-ও কম। নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া, অস্ট্রেলিয়া, চীন সহ অধিকাংশ উন্নত দেশ এখন ক্যাশলেস অর্থনীতির পথে হাঁটছে। এমনকি প্রতিবেশী ভারতের সম্মিলিত ক্যাশলেস অর্থনৈতিক কর্মকাণ্ড যুক্তরাজ্য, জার্মানির মতো দেশগুলোকে ছাড়িয়ে গেছে। অথচ বাংলাদেশ এখনও রয়েছে তলানিতে। বিশেষজ্ঞরা বলছেন, ক্যাশলেস বা নগদবিহীন অর্থনীতিতে রয়েছে বহুমুখী সুবিধা। ক্যাশলেস ব্যবস্থায় যে কোনো সময় যে কোনো জায়গা থেকে সহজে ও দ্রুত লেনদেন সম্পন্ন করা যায়। নগদ টাকা বহনের ঝুঁকি হ্রাস পায়, আর্থিক অপরাধ কর্মকাণ্ড কমে যায়। ক্যাশলেস ব্যবস্থায় টাকা তৈরির বিশাল খরচ ব্যাপকভাবে সাশ্রয় করা যায়। অর্থনৈতিক কর্মকাণ্ড ডিজিটাল হয়, প্রতিটি লেনদেনের রেকর্ড রাখা সম্ভব হয়। নগদ লেনদেন সীমিত হয়, কর ফাঁকির সুযোগ বন্ধ হয়ে যায়। নকল বা জাল টাকার দূরত্ব থেকে রক্ষা পাওয়া যায়। কাগজে কিংবা ধাতব মুদ্রা না থাকায় হাত দিয়ে ধরতে হয় না, ফলে রোগ জীবাণুর বিস্তার কমে যায়। সর্বোপরি নগদবিহীন লেনদেন ব্যবস্থায় বিশ্বে কার্বন ফুটপ্রিন্টও কমাতে সহায়তা করে, যা সারা বিশ্বেই এখন আলোচিত বিষয়। বাংলাদেশে ক্যাশলেস অর্থনীতির কথা দীর্ঘদিন ধরে বলা হলেও এখনও তা কেবল তাত্ত্বিক পর্যায়ে রয়ে গেছে। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ক্যাশলেস অর্থনীতির সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিসিসিআইর সাবেক সভাপতি, এফবিসিসিআইর সাবেক পরিচালক সৈয়দ আলমাস কবির এবং প্রযুক্তিবিদ ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ডিকোর্স ল্যাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ মঈনুদ্দিন। অনলাইনে যুক্ত আছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ ABB এর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন। যাচ্ছে মূল আলোচনায়। জনাব নুরুল আমিন, বাংলাদেশের ম্যাক্রো এবং মাইক্রো লেভেলের অর্থনৈতিক কর্মকাণ্ড পুরোপুরি ক্যাশলেস করার সুযোগ কতখানি আছে বলে আপনি মনে করেন? যদিও আমার ধারণা ম্যাক্রো লেভেলের বেশিরভাগ অর্থনৈতিক কর্মকাণ্ডই এখন ক্যাশলেস। আপনার পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ শুনতে চাই। ধন্যবাদ। এখানে আজকের সম্মানিত উপস্থিতি যারা আছেন তারা আমার চেয়ে টেকনোলজিক্যালি অনেক বেশি আপডেটেড আছেন। আমি এজ এ প্র্যাকটিসিং ব্যাংকার বা প্র্যাকটিশনার হিসাবে যে কথাটা বলতে চাই, আমি বাংলাদেশকে ক্যাশলেস করার এফোর্টের চেয়ে যে স্লোগানটা আমি দিব সেটা হচ্ছে অ্যাটলিস্ট লেস ক্যাশ। এইরকম একটা সোসাইটি করা যায় কিনা সেই দিকে প্রচেষ্টাটা বেশি থাকবে। যত কর্মকাণ্ডে হচ্ছে ক্যাশলেস সোসাইটি বলতে যতটুকু আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, লেস ক্যাশটা অনেকে স্বাচ্ছন্দ্য হয়তো বোধ করবেন না। এটার আমার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে গ্রামগঞ্জ বা মানুষের যে এই টাকা বা কয়েন পর্যন্ত তারা এখন আর ইউজ করেন না। যে নগদ টাকার প্রতি যে মানুষের চোখ, নগদ লেনদেনের যে ব্যবস্থা গ্রামে গঞ্জে এবং কিছু হিডেন ট্রানজেকশনস, কিছু কম বেশি দেওয়া নেওয়ার বিষয়গুলো যেহেতু ক্যাশের পক্ষে সম্ভব, সেই জন্য ক্যাশলেস করাটা আমাদের পক্ষে অনেক অনেক কষ্টকর এবং অনেক সময় সাপেক্ষ হবে, কিন্তু এটা অসম্ভব নয়। আপনি আপনার ভূমিকায় উল্লেখ করেছেন পৃথিবীর কোন দেশ যেভাবে করেছে। সুইডেন আমার মনে হয় 99.9%ই ক্যাশলেস করতে পেরেছে, কিন্তু সেখানকার সামগ্রিক অবস্থা, শিক্ষা ব্যবস্থা, মানুষের সচেতনতা এইসব বিষয়গুলো কিন্তু একটু আমাদের সঙ্গে ভিন্ন রকমের। ফলে আমি যেটা বলবো যে নগদ বিহীনকে একদম এভাবে না বলে লেস ক্যাশ, কম নগদের ব্যবহার করা যায় কিনা। কারণ আপনি যখন ক্যাশ ট্রানজেকশন কাউন্টারে ব্যাংকের করবেন না, আপনি যদি চেকের মাধ্যমে করেন, আপনি যদি ক্লিয়ারিং এর মাধ্যমে করেন, আপনি যদি BFTN করেন, আপনি যদি RTGS করেন, আপনি যদি কি বলে এটাকে ইন্টারনেট ব্যাংকিং করেন, চলেও কিন্তু ওটা ক্যাশলেস। তারপরে আমাদের দেশে আপনি জানেন MFS, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অনেকগুলো দেওয়া হয়েছে। এখন DFS চলতেছে। অনেক ব্যাংক এটাকে কিন্তু তাদের প্রোডাক্ট হিসাবে অনেক ভালো করেছেন, DFS, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস। আমরা যাচ্ছি ক্যাশলেসের দিকে, কিন্তু এক্ষুনি ক্যাশলেস সোসাইটি না বলে আমরা লেস ক্যাশ সোসাইটি বলতে পারি কিনা। অ্যাটলিস্ট ওই মাত্রা পর্যন্ত পৌঁছলেও আমরা বুঝতে পারবো যে আমাদের জার্নি টুয়ার্ডস ক্যাশলেস সোসাইটি আমরা হয়তো সামনের দিকে এগোচ্ছি। আর ব্যাংকিং এর সব ব্যাংকেরই এখন ক্যাশের বাইরে অন্য ট্রানজেকশন গুলোকে, ক্যাশলেস ট্রানজেকশন গুলোকে এনকারেজ করা হয়। ব্যাংকের প্রোডাক্ট গুলো, ইভেন আপনি যদি ক্রেডিট কার্ডের ট্রানজেকশনও ধরেন,
এটিএম কার্ডের ট্রানজেকশন ধরেন, সেই এটিএম অবশ্য দিলে আপনি ক্যাশ পাবেন, কিন্তু কাউন্টার থেকে আপনি ভিন্ন জায়গায় এই সার্ভিসটা পাচ্ছেন, আপনি ব্যাংকে না গিয়েও ব্যাংকিং পাচ্ছেন। আমি ওটাকেই মোরাললেস ক্যাশলেস বা লেস ক্যাশ সোসাইটি বলবো। ফলে এই প্রসেসটা বাংলাদেশ ব্যাংক যেমন করছেন, তেমনি কমার্শিয়াল ব্যাংকগুলো কাউন্টারে যত ভিড় কমানো যায়, যত বেশি ক্যাশলেস ট্রানজেকশন করা যায়, সেটা স্বচ্ছতার জন্য ভালো, সেটা দুর্নীতির জন্য আমি মনে করি একটা প্রতিরোধক, সেটা অন্য যে কম বেশি নেওয়া দেওয়ার যে একটা আকাঙ্ক্ষা, সেটা থেকেও আমার মনে হয় যারা ট্রানজেকশন করবেন এই বেনিফিট গুলো পাবেন। ধন্যবাদ জনাব আলমাস কবির। আমরা যদি শ্রীলঙ্কার কথা ভাবি কিংবা প্রতিবেশী ভারতে সবজিওয়ালা থেকে শুরু করে বাদাম বিক্রেতাও ক্যাশলেস লেনদেন করছে, কিন্তু আমরা এখনো শুধু টাকা পাঠানো ওই যে মোবাইল পেমেন্ট সিস্টেম ছাড়া তার বাইরে আমরা কিন্তু এখনো কোনো উন্নতি আমাদের দেখছি না। লেনদেনের ক্ষেত্রে নগদ নির্ভরতা উল্লেখযোগ্য হারে কোনোভাবেই কমছে না। এর কারণ কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। ঠিকই বলেছেন যে আমরা হয়তো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দিয়ে হয়তো টাকা পাঠালাম, কিন্তু যাকে পাঠালাম সে হয়তো কোনো এজেন্টের কাছ থেকে গিয়ে আবার ক্যাশ আউট করলো। এই যে যখনই ক্যাশ আউট করলো তখনই কিন্তু ডিজিটাল ট্রানজ্যাকশনটা বন্ধ হয়ে গেল, আবার সেই ক্যাশ ট্রানজ্যাকশন শুরু হয়ে গেল। সো আমরা যদি এই লুপটাকে যদি পুরোটাই ডিজিটাল রাখতে পারতাম, অর্থাৎ আমি একজনকে টাকা পাঠালাম, সে যখন সেই টাকা দিয়ে কোনো জিনিস কিনতে যাবে সেও তখনও যদি ডিজিটাল পেমেন্ট করতে পারতো, এবং যে টাকাটা নিল ডিজিটালি নিল, সেও যখন আবার কোনো ব্যাংকে যাবে বা অন্য কোথাও যাবে সে ডিজিটালি সেই টাকাটা সেখানে দিতে পারতো। এরকমভাবে লুপটা যদি আমরা কমপ্লিট করতে পারতাম তাহলে এটা একটা সত্যিকার অর্থে একটা ডিজিটাল ইকোনমি অথবা ক্যাশলেস ইকোনমি আমরা বলতে পারতাম। মুশকিল হয়ে গেছে আমাদের কয়েকটা কারণে এটা আমরা লুপটাকে কমপ্লিট করতে পারছি না। এক নম্বর কারণ, মানে আমি সিরিয়ালি বলছি না, বাট কয়েকটা কারণ। একটা কারণ হচ্ছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের অভাব, ইন্টারনেটের যে মানে আমরা যেটা অ্যাভেলেবিলিটি বলি বা ভালো ইন্টারনেট বা সস্তার ইন্টারনেটের অ্যাভেলেবিলিটি, সেটা কিন্তু এখনও শহর এলাকায় মোটামুটি থাকলেও বাইরের রিমোট এলাকায় কিন্তু এখনও যথেষ্ট কম পরিমাণে, মানে কম আছে, ওখানে একটা অভাব আছে, ভালো ইন্টারনেটের অভাব। এইটা একটা কারণ যে মানুষ ইন্টারনেট ব্যবহারে এখনও অভ্যস্ত না। শুধু দরকারে কোনো একটা পার্টিকুলার দরকারে সে হয়তো করে, যেটা না করলেই নয়, এটা তো না করলেই নয় এরকম তো না, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে ধরেন আমাদের এখানে কিছু মানে ল্যাক অফ মানে পলিসি আছে। যেমন মনে করেন আমরা যদি সরকার যদি এমন করতো যে আপনি যখন ইউটিলিটি বিল দিচ্ছেন, ইলেকট্রিক বিল দিচ্ছেন, পানির বিল দিচ্ছেন, সেটাকে আপনাকে ক্যাশে নিলে হয়তো একটা চার্জ দিতে হবে, কিন্তু যদি আপনি ডিজিটালি দেন কোনো কিছু দিতে হবে না, মানে আপনি সরাসরি দিতে পারবেন, অথবা ইভেন একটা ডিসকাউন্টও মানে করতে পারে ইনসেন্টিভ হিসাবে। সো এই ধরনের যদি একটা পলিসি লেভেল থেকে পুশ থাকতো তাহলে দেখতেন যে অটোমেটিক্যালি কিন্তু মানুষ ক্যাশ না দিয়ে তখন স্বাচ্ছন্দ্য ফিল করতো বা আগ্রহী হতো সে ডিজিটালি পেমেন্ট করার। সো সে যখন টাকাটা পেয়েছে এবং সে যখন সেটা খরচ করবে পুরোটাই কিন্তু তখন ডিজিটালি হতো। সো এরকম মানে আরও কয়েকটা কারণ আছে। আরেকটা কারণ হচ্ছে যে আরেকটা দেখেন, আমাদের দেশে ব্যাংকগুলো কিন্তু একটা প্যারানয়া ভোগে। আপনি দেখবেন যে একটা ক্রেডিট কার্ড দিয়ে আপনি ট্রানজ্যাকশন করতে যাবেন, ওটিপি আসবে, এই আসবে, সেই আসবে, কনফার্মেশন, মানে আপনাকে হয়তো অনেক সময় ফোন করবেন। কিছু কমেছে, কিন্তু তারপরেও এই যে প্যারানয়া। তারপরে ধরেন ক্রেডিট কার্ড ইউজ করলে মনে করেন কোনো কারণে আপনার ক্রেডিট কার্ড ফ্রড হলো, আপনার ক্রেডিট কার্ড থেকে অন্য কেউ ইউজ করে ফেললো। এখন আপনার যে লায়াবিলিটি, এটার কোনো লিমিটেশন নাই। কিন্তু আপনি বিদেশে মনে করেন আমেরিকাতে বা এই ধরনের উন্নত দেশে একটা লিমিটেড লায়াবিলিটি থাকে ক্রেডিট কার্ড হোল্ডারের। অর্থাৎ ধরেন আপনি 500, আপনার লিমিট যদি 5000ও হয়, আপনার লায়াবিলিটি হচ্ছে হয়তো $200, $300, $500, এর বেশি না। সো কেউ যদি আপনার ক্রেডিট কার্ড দিয়ে $3000 খরচ করে, আপনার লায়াবিলিটি ওই $300। সো এর বিকজ কারণটা কি, বাকি টাকাটা তারা কিন্তু ইন্স্যুরেন্সের কাছ থেকে পেয়ে যাচ্ছে। সো আমাদের দেশে এই ধরনের পলিসি কিন্তু তৈরি হয়নি। সো এর ফলে হয় কি, ব্যাংক তখন খুব বেশি প্যারানয়েড থাকে যে তারা জানে যে এরকম যদি কিছু হয় তখন সে আদায় করতে পারবে না টাকাটা। সো এইসব কারণে তখন ব্যাংকও মানে নানা রকম রেস্ট্রিকশন, যখনই আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড রেস্ট্রিক্ট করবেন তখনই মানুষের উৎসাহ কমে যায় সেটা ইউজ করার। সো এইগুলো আমার মনে হয় বিভিন্ন কারণ যেটাতে আমরা এখনো স্বাচ্ছন্দ্য ফিল করছি না আর কি। ধন্যবাদ আপনাকেও জনাব আরিফ মঈনুদ্দিন। নগদ অর্থ বহনে ঝুঁকি আছে, কিন্তু ডিজিটাল কারেন্সি কিংবা ক্যাশলেস ওয়ালেট সেটা কতখানি নিরাপদ? ধন্যবাদ আশিক ভাই আপনাকে। নগদের যেমন আপনি নগদে যখন অর্থ মানে বহন করবেন সেটা যেমন ঝুঁকি আছে,
তেমনিভাবে আপনি যদি ডিজিটাল মাধ্যমে লাইক আমরা যেটা ক্যাশলেস বলছি, নগদবিহীন, আপনি তো একটা ওয়ালেটে রাখবেন, সেটার ক্ষেত্রে ঝুঁকি আছে। ঝুঁকিটা কেমন? ঝুঁকিটা হচ্ছে আপনি যখন আমার একটা অ্যাপ ওয়ালেট আছে, সেই ওয়ালেটে যখন আপনি টাকা রাখছেন, সেটা হচ্ছে একটা ইনফ্রাস্ট্রাকচারে সেটা যাচ্ছে, সেখানে হ্যাকিংয়ের ঝুঁকি আছে। যখন হ্যাকার সেই সিস্টেমটা ব্রিচ করে তার ডেটাগুলো নিয়ে নিচ্ছে বা টাকাটা হচ্ছে ট্রান্সফার করে নিচ্ছে। এছাড়া আপনি দেখবেন এমএফএস বলেন, এখন বর্তমানে কিন্তু একদম রুরাল এলাকায় কিন্তু এমএফএস চলে গেছে, এবং আপনি দেখবেন যে ইনি স্মার্টফোনও ব্যবহার করতে পারে না, তিনিও কিন্তু এখন এমএফএস ব্যবহার করেন। সব লেনদেনের ক্ষেত্রে কিন্তু সে এমএফএস ব্যবহার করছে। সরকারি যে বিভিন্ন বাতা আসছে সেগুলো কিন্তু এমএফএস এর মাধ্যমে, কিন্তু এর অধিকাংশ হচ্ছে প্রতারণার শিকার হচ্ছে। কেন প্রতারণার শিকার হচ্ছে? আপনি স্মার্টফোন ব্যবহার করেন, কিন্তু আপনি স্মার্টফোনে সঠিকভাবে ব্যবহার করার নিয়মটা জানেন না। আপনাকে যখন কেউ একজন ফোন দিয়ে একটা ওটিপি নিয়ে নিচ্ছে, আপনি সহজে সরল বিশ্বাসে সেটা দিয়ে দিচ্ছেন। তাহলে এক্ষেত্রে হ্যাকিংয়ের যেমন ঝুঁকি আছে, তেমনি হচ্ছে একটা প্রতারণার ঝুঁকি আছে। এবং এই প্রতারণাটা সবচেয়ে গত 10 বছরে এমএফএসের যে যাত্রা হয়েছে, এর মধ্যে আপনি দেখবেন আগে একসময় প্রতারণাগুলো করতো ফিজিক্যাল, এখন কিন্তু সম্পূর্ণ প্রতারণাগুলো আপনার এই এমএফএসের মাধ্যমে হচ্ছে। আপনি জিনের বাদশা পরিচয় দিয়ে নিচ্ছে, বিভিন্ন বিকাশের প্রতারণা করে নিচ্ছে, বিকাশের মাধ্যমে আপনাকে বুয়া ফ্ল্যাক্সি করে আপনাকে টাকাটা নিয়ে নিচ্ছে। তারপর হচ্ছে আপনার বিভিন্নভাবে হচ্ছে আপনার ভয় দেখিয়ে আপনারা এটা যদি আপনি না করেন আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে আমি যেটা দেখছি যে এটার বেশি ঝুঁকিটা অফলাইনের চেয়ে আপনি যদি অনলাইনে যান, ঝুঁকিটা আরও বেশি, কারণ এক্ষেত্রে মাস পিপল কানেক্টেড, এবং এই মাস পিপল কিন্তু সচেতন না। তো আমি যেহেতু সচেতন না, তাহলে আমাকে যখন আপনি এই প্রযুক্তি সুবিধাটা দিচ্ছেন, তাহলে আমি তো সেটার কিছুই জানি না, তাহলে এটা আমার ব্রিচ হবেই। তো এই ক্ষেত্রে আপনি যদি প্রত্যেকটা মানুষের আপনি যদি ওয়ালেট চেক করেন, সবার কিন্তু এমএফএস অ্যাকাউন্ট আছে, কিন্তু সবাই কিন্তু সচেতন না কখন কোন ধরনের লেনদেন করতে হবে, কখন আমি কাকে ওটিপি দিব, কোন লেনদেনের ক্ষেত্রে কি কি ধরনের লেনদেনের সুবিধা। যেমন একটা এমএফএসের অনেক ধরনের লেনদেন আছে, আপনি একটু বিজনেস টু বিজনেস, পার্সন টু বিজনেস, আবার হচ্ছে আপনি গভর্নমেন্ট টু পার্সন, এই ধরনের বিভিন্ন ধরনের লেনদেনের সুবিধা আছে। তো এই সুবিধাগুলো আমরা বোঝার আগে প্রতারকরা বুঝে যায় যে কিভাবে এটাকে ম্যানিপুলেট করতে হবে, এবং ওরা ওই ক্ষেত্রে দেখবেন আর যারাই প্রতারণা করে তারা কিন্তু দেখবেন অল্প শিক্ষিত বা অশিক্ষিত, আবার সে যাকে ম্যানিপুলেট করে সে কিন্তু শিক্ষিত এবং তার কাছ থেকে সহজে ওটিপি নিয়ে নিচ্ছে। তো এই ক্ষেত্রে আমি দেখছি যে এই ঝুঁকিটা কিন্তু আপনি জ্যামিতিক হারে বাড়ছে, অফলাইনের চেয়ে অনলাইনে এটা ঝুঁকিটা বাড়ছে। আপনি অন্য দেশে যে হচ্ছে, আপনি আমাদের দেশে দেখেন বিভিন্ন স্ট্রিট ফুডে দেখবেন সেমভাবে কিউআর কোড আপনি স্ক্যান করে কিন্তু বিল দিতে পাচ্ছেন, এমএফএস এর মাধ্যমে আপনি বিল দিতে পাচ্ছেন। আপনি কোথাও গেলেন আপনি বিল দিতে পারছেন না, আমাদের দেশে অতটা অবারিত হয়নি। আপনি কিন্তু এখনো ওই যে যারা বাদাম বিক্রি করছে কিংবা কাঁচা বাজারে বিক্রি করছে সেখানে কিন্তু আমরা কিউআর কোড দেখি না, সেটা হয়তো সুপার মার্কেটগুলোতেই দেখি। কিন্তু আপনি যদি দেখেন ইউনাইটেড স্টেটস, সেখানেও কিন্তু অনলাইন ফ্রড হচ্ছে, বাট তার কারণে কিন্তু তারা আপনার যে ওটা বন্ধ করে দিয়েছে তা কিন্তু নয়, তাহলে তো এটা আসবে না। দেখেন আজকে ক্যাশ ট্রানজাকশনের মাধ্যমে প্রচুর পরিমাণ আপনার ট্যাক্স কিংবা অনিয়ম দুর্নীতির সুযোগ পাচ্ছে, এটার তো সবচেয়ে বড়, এবং সরকার ভয়ঙ্করভাবে রাজস্ব হারাচ্ছে। এগুলো বন্ধ করার জন্যই তো আপনার ক্যাশলেসের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। কিন্তু আপনি দেখবেন যে ক্যাশলেস সোসাইটি যেটা তৈরি হয়েছে সেখানে ব্যবহারকারীগুলো কিন্তু শিক্ষিত, আপনাকে এটা দেখতে হবে। এবং আমাদের কাছে আপনি আমাদের দেশে যদি পার্সপেক্টিভ চিন্তা করেন, তাহলে কিন্তু ওদের একটা শ্রেণী আছে যারা হচ্ছে প্রতারিত হচ্ছে, এরা কিন্তু এটা কিছুই বোঝে না। তো ওদেরকে যদি আপনি সচেতন না করে যদি একটা স্মার্টফোন ধরে দেন যে এখানে আপনি লেনদেন করেন, তাহলে কিন্তু সে এটা প্রতারিত হবে। আপনি বলতে চাচ্ছে যে শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করে ক্যাশলেস ইয়েতে যেতে হবে, কিন্তু আমি কিন্তু সেই জিনিসটা আপনার যদি নেপাল কিংবা ভারতের পার্শ্ববর্তী ভারতের ক্ষেত্রে, সেখানে কিন্তু একেবারেই যারা বললাম রাস্তায় বসে যারা আপনার ভেলপুরি বিক্রি করছে কিংবা আপনার বাদাম বিক্রি করছে, তারাও কিন্তু ঠিক এমনকি নেপালেও এই জিনিসটা আমি একটু রেসপন্ড করি আপনার এটাতে। আপনি একদম ঠিক বলেছেন। এখানে কেন হচ্ছে না? ওখানে যেই লোকটা ভেলপুরি বিক্রি করছে বা ফুচকা বিক্রি করছে, বাদাম বিক্রি করছে, সে তো শিক্ষিত না, কিন্তু তাও সে অ্যাকসেপ্ট করছে আপনার ডিজিটাল। আমাদের এখানে তার কারণ কি? তার ওখানে ওই ধরনের ক্রেতা আছে যারা এমএফএস ইউজ করবে। প্রবলেমটা হচ্ছে কি, আমি বলি প্রবলেমটা হচ্ছে কি যে বাংলাদেশে আমি যেটা আগে একবার বলেছি যে বিভিন্ন প্যারানয়ের কারণে এবং বিভিন্ন পলিসির অভাবে
ব্যাংকগুলো তাদের সিকিউরিটিতে সেভাবে এখনো পর্যন্ত ইনভেস্ট করে নেই। একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, বাংলাদেশে একটা মাত্র ফুড ডেলিভারি কোম্পানি আছে যারা আপনার ইয়ে করে, ওই আপনি যখন হয়তো অর্ডারটা দিলেন, টোটাল টাকা আসলো এত, পেমেন্ট একটা ক্লিক শেষ। আপনাকে অন্যভাবে ওই একটা ক্লিক করবেন, আবার আপনাকে একটা পেজে নিয়ে যাবে, আবার আপনার কাছে ওটিপি আসবে। হ্যাঁ, সো ইউজার ইন্টারফেস, ইউজার এক্সপিরিয়েন্স যেটাকে বলে ইউএক্স কে আপনি যতক্ষণ না পর্যন্ত সিমলেস করতে পারবেন ততক্ষণ পর্যন্ত মানুষ এই ডিজিটালি ট্রানজ্যাক্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। সো এই জিনিসগুলো আপনি কিউআর কোড ধরলেন, একটা বাটন প্রেস করলেন, শেষ। আপনাকে যদি এখন এটার জন্য আবার ওয়েট করতে হয়, ওটিপি আসবে, আপনি আবার দিবেন, আবার একটা জায়গায় যাবেন, আবার এটা মানুষ করবে না। সো বাংলাদেশে কিন্তু একটা ফুড ডেলিভারি, আমি নাম বলছি না, একটা ফুড ডেলিভারি কোম্পানি আছে তারা মাত্র এটা করে, এবং একটা রাইড শেয়ারিং কোম্পানি আছে তারা মাত্র এটা করে। তাহলে কিভাবে করে? তাহলে কি তারা কি সিকিউর না? অবশ্যই তারা সিকিউর। রাইড শেয়ারিং যারা আছে তারা করে, কিন্তু আমরা ইদানিং দেখছি উবারে পর্যন্ত তারা কিন্তু নিরুৎসাহিত করছে। মানে আমি যদি তাকে আপনার ডিজিটাল পেও করতে চাই, সে কিন্তু নিতে চায় না। না, সেটা হচ্ছে ড্রাইভার নিতে চাচ্ছে, ড্রাইভার নিতে চাচ্ছে না, কিন্তু তাদের কাছে সিস্টেমটা আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে ইউএক্স, যেটা ইউজার এক্সপিরিয়েন্সকে আপনাকে স্মুথ করতে হবে। আপনি স্মুথ কিভাবে করবেন? স্মুথ করা মানে এই না যে আপনি সিকিউরিটি কম্প্রোমাইজ করবেন, আপনাকে সিকিউরিটিতে ইনভেস্ট করতে হবে। এখন মুশকিল হয়ে গেছে কি জানেন, সিকিউরিটিতে যে আপনি ইনভেস্ট করবেন, ব্যাংকগুলো যে তারা ফায়ারওয়াল বসাবে, এই ফায়ারওয়ালের উপরে বিশাল ডিউটি রয়েছে। ইম্পোর্ট ডিউটি হচ্ছে 69%। এইটা গত বেশ কয়েক বছর ধরে আমরা বলে আসছি, কিন্তু এটা নিয়ে সরকার সেভাবে পলিসিটা কারেক্ট করতে পারছেন না। সো এই ধরনের জিনিসগুলো চিন্তা করতে হবে যে কেন ব্যাংকগুলো সিকিউরিটিতে ইনভেস্ট করছে না। ব্যাংকগুলো যদি সিকিউরিটি ইনভেস্ট করতে পারে, তারা কিন্তু আস্তে আস্তে ইউজারকে সেটার বেনিফিটটা দিতে পারবে। ইউজার যখন দেখবে যে আমি খুব একটা ক্লিকে এগুলি করতে পারি, তখন কিন্তু সে স্বাচ্ছন্দ্য বোধ করবে। স্বাচ্ছন্দ্য বোধ না করলে একটা ইউজার কখনোই সে ইয়ে করবে না। আরেকটা জিনিস একটু বলি, যেহেতু এটা এখনো হয়নি, তাহলে কিভাবে করা যায়? হতে তো সময় লাগবে। আপনার ওই যে সচেতনতার কথা বললেন, এটা তো হতে সময় লাগবে। আরেকটা কিভাবে করা যায় পুশ করে, সেটা হচ্ছে একটা ক্যাশব্যাক ইনসেন্টিভ। সেটা হতে পারে একটা, এটা সাজেশন, সেটা হচ্ছে যে আগামী ধরেন 3 থেকে 5 বছরের জন্য সরকার একটা প্রোগ্রাম নিল, একটা বাজেট বরাদ্দ রাখলো 500 কোটি টাকা বা হোয়াটএভার, যে এই 3 বছরে বা 5 বছরে যত ডিজিটাল ট্রানজাকশন হবে, যে ক্রেতা এবং বিক্রেতা দুজনে সে 1%, 2% করে একটা ক্যাশব্যাক ইনসেন্টিভ। আপনি যতই বলেছেন এটা আসলে প্র্যাকটিস, আসলে এইটা যদি একটা পুশ দিতে পারে, আপনি বলেন এই সব দেশে এগুলো এই ধরনের ইনসেন্টিভ দিলে তখন অভ্যাস হয়ে যাবে। জি, ধন্যবাদ আপনাকে জনাব নুরুল আমিন। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকাশে ক্যাশলেস অর্থ ব্যবস্থা কি ধরনের ভূমিকা রাখার সুযোগ আছে বলে আপনি মনে করেন? দেশের অর্থনীতিতে এটা সবচেয়ে বড় সুযোগ আছে, বিকজ দেশে যে ট্রানজাকশন গুলো হয়, এটা পার্সন টু গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট টু পার্সন হয়। আপনি উদাহরণ দিয়ে আপনাকে একটা কথা বলি, কাস্টমসকে ডিজিটালাইজ করার জন্য আপনিও জানেন, আমিও জানি, কত আগে কত বড় প্রোগ্রাম নেওয়া হয়েছে, তাইলে সেটা এখনো সেইভাবে হয়নি। আমাদের দোকানগুলোতে যে ক্যাশের যে এনসিআর মেশিন, যেটা সেই মেশিনগুলো কখনো কিনতে বলা হচ্ছে, কখনো সরকার দিবেন বলা হচ্ছে, কোনোভাবেই এটা এখনো সেই পর্যায়ে যায় নাই যেখানে বড় ভূমিকা রাখতে পারে এবং গভর্নমেন্টের রেভিনিউ আদায় হতে পারে। কাস্টমসের যে ভ্যাট এবং অন্যান্য ফিজ, ডিউটি, এর মোস্ট কিছু কিন্তু ব্যাংকগুলো আদায় করে দিচ্ছে। ব্যাংকগুলো প্রায় 5, 6টা 7টা আইটেম সরকারের পক্ষে আদায় করে দিচ্ছে। এবং আমাদের দুঃখজনক হলেও, বা ব্যবসায়ী ভাইরা সবসময় যেটা বলেন যে সোর্স ট্যাক্স, সব জায়গায় সোর্স ট্যাক্স, আর এনবিআর এটার প্রতি উত্তরে বলে যে আপনারা আপনারা ট্যাক্স দেন না বলে আমরা আগেই ট্যাক্সটা নিয়ে নেওয়ার চেষ্টা করি। এই যে বিষয়গুলো, এই যে দ্বন্দ্বগুলো, আপনি সোর্স ট্যাক্স নিলে এত বড় এনবিআর তো আমার দরকার নাই। সোর্স ট্যাক্স কিছু লোকজন দিয়ে এটা করা যায়। আর যদি আপনি এটাকে ডিসিশন দেন, ভালো করে এটাকে যে ডিজিটাইজ করেন, এটাকে ক্যাশলেস করার চেষ্টা করেন, তাহলে কিন্তু গভর্নমেন্টের এজেন্সিগুলো প্রথম করা উচিত। আমরা তো এখন বিকাশে বিল দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছি। ওয়াসার বিল আমি নিজে, ইলেকট্রিক বিল আমরা নিজে ওই বিকাশে বা যেটাই বলি একটা এমএফএস ফর্মে দিচ্ছি। আমরা তো এটা তো অভ্যস্ত হয়ে যাচ্ছি। তাহলে আমরা কেন, যে বিআরটি এর কিছু কিছু ট্রানজাকশন কিন্তু এখন ওইভাবে ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে। এইভাবে গভর্নমেন্ট পার্সন থেকে যত টাকা নিবে, আমি মনে করি আলমাস ভাই যেটা বলছেন, ইনসেন্টিভটা ওই জায়গায় আগে দেওয়া উচিত। তাহলে গভর্নমেন্টের সঙ্গে ট্রানজাকশন করতে একজন পার্সন খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে।
আমি দোকান থেকে কোনো জিনিস কেনার চেয়ে আমার গভর্নমেন্টের সবগুলো যদি আমি একটা ইনসেন্টিভ পাই, গভর্নমেন্ট তো অনেক জায়গায় সাবসিডি দিচ্ছে, আমাদের এই দেশের অর্থনীতি তো সাবসিডি আর ইনসেন্টিভে ভর্তি, ট্যাক্স এক্সেম্পশনে ভর্তি। তাহলে আমি একটা লোকের ওই যে 5 বছর মেয়াদি 2 বছর মেয়াদি নিয়ে দেখেন লাভ হয় না ক্ষতি হয়, কত লোক এখানে ইনভলভড হয়, সেই বিষয়টা দেখতে হবে। এক, দ্বিতীয় একটা বিষয় আমি এখানে রেফার করবো, এখানে আমি উপস্থিত সবাই জানেন যে আমরা যে আমাদের যে এই এমএফএস এর যে 2টা কোম্পানি, এর মধ্যে একটা সম্প্রতি হালে হয়েছে, তারা ডিজিটাল মানি ক্রিয়েট করে 600 কত কোটি টাকা ডিজিটাল মানির ব্যালেন্স করছেন উইদাউট এনি ব্যাকআপ অফ ক্যাশ ইন দি ব্যাংক। এইটা কি এমন কোনো ধরার পদ্ধতি, বা তারা যেটা করতে পারলেন, যারা লাইসেন্স দিয়েছেন, যারা এটাকে কন্ট্রোল করবেন, তারা এখন তদন্ত আর নতুন লোক আসার ফলে এই জিনিসটা বের হইলো। তাহলে এই যে ডিজিটাল কারেন্সিটা ক্রিয়েট করে তারা ফিজিক্যাল কারেন্সি বের করে নিয়ে গেলেন, আমি মনে করি যারা মিস্টার আরিফ মঈনুদ্দিন বা আলমাস ভাই আরো ভালো বলতে পারবেন এই জায়গাতে কোনো বাদ দেওয়া যায় কিনা। এখন এই অবশ্যই ওই যে মনিটরিং বলেন, সুপারভিশন বলেন, ইন্সপেকশন বলেন বা লিমিট বলেন, যে কথাটা আমরা আলমাস ভাই বলেছেন, আপনি কোন জায়গায় একটা ব্রেক দিলে কতটুকু ক্ষতি হতে পারে, এই পট পরিবর্তনের পরে যদি এটা এখন তদারক না হতো, হয়তো এতদিন এটা 1000 কোটি টাকায় পৌঁছে যেত। তো ফলে হচ্ছে কি, যারা এটা দিলেন, এই কাজটা অ্যালাউ করলেন, তারা কি বিকাশের সবটাকেই ব্যাংকে ফিজিক্যাল ক্যাশ হিসেবে গচ্ছিত থাকে। এই ধরনের কোম্পানিগুলোর ক্ষেত্রে একটা ব্যাংক সাপোর্ট লাগে, এবং সেই ব্যাংকে সেটা আছে কিনা ওটা চেক করা এবং ডিজিটাল মানির সঙ্গে এটা কম্পেয়ার করা, এটাই তো ইন্সপেকশনের অংশ। ফলে এই যে বিষয়গুলো, এইগুলোই করতে করতে বিজনেস টু বিজনেস, পার্সন টু বিজনেস এবং পার্সন টু গভর্নমেন্ট, আমি মনে করি পার্সন টু গভর্নমেন্ট, এবং গভর্নমেন্ট তো তার যেই সাবসিডি বলি, ইনসেন্টিভ বলি বা যে ভাতা বলি, এগুলো তো মোস্টলি এখন ডিজিটাল এমএফএস ফর্মে দিচ্ছে। তাহলে আমার থেকে নেওয়ার ক্ষেত্রে সেটার জন্য ইনসেন্টিভ দিয়ে কেন নেওয়া হচ্ছে না, ওইটা দিয়ে শুরু করলে দেন বিজনেস টু বিজনেস হবে, দেন পার্সন টু বিজনেস হবে। আমরা মনে করি স্টার্ট করার জন্য যে একটা হুইসেল ব্লোয়িং ডিসিশন, সেই ডিসিশনটা গভর্নমেন্টের তরফ থেকে আসা উচিত, এবং গভর্নমেন্ট এজেন্সিগুলো এটা করবেন। এটুকু করলে যেটুকু ঘুষ বা ফিজিক্যাল প্রেজেন্স ইন দি অফিস, এই বিষয়গুলো থেকে আমরা মুক্ত হতে পারবো। ক্যাশলেস ইকোনমিতে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে তো নিরাপত্তাটা সবচেয়ে বেশি জরুরি ছিল। তো এই ক্ষেত্রে আমাদের দক্ষতা কিংবা সক্ষমতা আমরা কতটুকু তৈরি করতে পেরেছি? আসলে এটার জন্য আগে আপনার যেটা দরকার সেটা হলো আপনার ক্ষেত্রে রিস্ক অ্যাসেসমেন্ট করা দরকার। আমার একটা সিস্টেমের ক্ষেত্রে যদি আমার কোনো ধরনের আসে, আমি যদি তৈরি করতে চাই, আমি যদি ইউজারের কাছে নিতে চাই, তাহলে আমার আগে ফার্স্ট হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে। রিস্ক অ্যাসেসমেন্ট করার পর দেন হচ্ছে পলিসি তৈরি করতে হবে। এখন পলিসি তৈরি করা আমরা করতে গেলে সেক্ষেত্রে গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে, যে আমরা সাধারণত হচ্ছে মাস পিপলের জন্য যখন কোনো কাজ করব, তখন এই ক্ষেত্রে আমার যাতে একজন ইন্ডিভিজুয়াল পার্সন পর্যন্ত সাথে এই পলিসির মধ্যে চলে আসে। এখন দক্ষতা যদি বলেন যে দক্ষতা আছে, আপনি যদি দক্ষতা নাও থাকে তাহলে আপনি আসলে এটাকে তৈরি করতে পারবেন, কিন্তু আপনি কোনো সার্ভিসটা যখন দিচ্ছেন আপনি কিন্তু অ্যাসেসমেন্টটা করছেন না। আপনি অ্যাসেসমেন্ট না করে কিন্তু কি করছেন, এটা সবাই ব্যবহার করছেন। তো এটা সবাই ব্যবহার যেহেতু করছে, তাহলে সেক্ষেত্রে ও বিভিন্ন প্রতিবন্ধকতা ফেস করছে। আমি আজকের একটা ঘটনা বলি আপনাকে। আমি একটা এটিএম বুথে গিয়েছিলাম আমার ব্যাংক থেকে টাকা তোলার জন্য। আমি যখন বের হব ওই সময় এক ভদ্রমহিলা তার সিকিউরিটি গার্ডকে বলছে যে আমার একটু 10,000 টাকা তুলে দেন, এবং সে কিন্তু তার কাছে ডেবিট কার্ড আছে, বাট হচ্ছে সে টাকা তুলতে পারে না, বা হচ্ছে সে যখন আরেকজনকে দিচ্ছে সেক্ষেত্রে সে এটা ব্রিচ হতে পারে। তাহলে এক্ষেত্রে আপনি দেখেন অনেক সময় হচ্ছে সিস্টেমও কিন্তু আপনার সিকিউর থাকে, অনেক সময় আবার সিস্টেম ইনসিকিউর। এইটা না আমার কাছে একটু অ্যাবনর্মাল মনে হচ্ছে যে এখনকার সময় ভদ্র মহিলা এটিএম কার্ড ওনার কাছে আছে, উনি টাকা তুলতে পারে না। তো এটাও তো আমার কাছে খুব আপনার না কিন্তু আরিফ ভাই, এই যে টাকা তুলবে এটাই তো করা, টাকা তার তোলার দরকারটা কি? মানে এটাই তো ব্রিজ। এখানেই তো আমার ক্যাশলেস ইকোনমি শেষ হয়ে গেল। আমি ক্যাশ টাকা তোলা মানেই তো শেষ, আমার ক্যাশ টাকা তোলার দরকার নেই, আমি এটিএম এ বসেই হয়তো আমি একটা ট্রান্সফার বা পেমেন্ট কিছুটা করে দাও। কিন্তু সেক্ষেত্রে আপনি যে এটিএম বুথ থেকে টাকা তুলতে পারছে না, সে কেমনে করে আরেকটা সিস্টেমে টাকাটা সেন্ড করবে?
এবং তাহলে ইউজারকে আপনাকে এইখানেই ইউজার ইন্টারফেসের Right, যেটা আপনাকে স্মুথ right. করতে হবে, আপনার এত মূল সহজ আসল করতে জায়গায় হবে। যেতে পারছেন না। সেটাই। মানে ইউজার ফ্রেন্ডলি করতে হবে, তো ইউজারটা ইজি করতে হবে। আজকে আমাদের যে গৃহকর্মী যারা আছে, আমরা কিন্তু বিকাশে পেমেন্ট করছি তাকে, কিংবা আমরা যে কোনো আপনার ওয়ালেটের মাধ্যমে তাদের পেমেন্ট করছি, এবং তারা ওইভাবে আবার দেশে বাড়িতে টাকা পাঠাচ্ছে। আপনি যদি জানেন এখন অনেক ব্যাংকে কিন্তু এনএফসি সিস্টেম আছে। এনএফসি সিস্টেমটা হচ্ছে আপনার শর্ট রেঞ্জ। মানে আপনি এটা চান কি চান না? এটা আমি চাই প্রযুক্তিকে প্রতিবন্ধকতার কথা বলছেন। আমি আপনাকে প্রতিবন্ধকতা বলছি না, আমি আপনাকে প্রবলেম বলছি। আপনি যদি প্রবলেম বুঝেন তাহলে আপনি সিকিউরিটির কথা চিন্তা করবেন। আপনি প্রযুক্তিকে ইগনোর করে আপনি আগাতে পারবেন না। প্রযুক্তিতে আমরা পিছিয়ে কিন্তু থাকলাম কেন? তাহলে আমাকে প্রযুক্তিতে এই জন্য আমরা এত বছরেও এসে যদি আমরা এখন এই প্রযুক্তি নিয়ে কথা বলি, কেন আমরা এই প্রযুক্তিতে পিছিয়ে থাকলাম? এখন আপনাকে প্রযুক্তিতে আপনি যদি পার্শ্ববর্তী নেপালের কথা বলেন, আপনি যদি শ্রীলঙ্কার কথা বলেন, আপনি ভারতের কথা বলেন, সেখানে কিন্তু একেবারে মানে যে রিক্সা পুলার তারাও আপনার মানে খুব ইজিলি আপনার ডিজিটাল লেনদেন করছে। কিন্তু প্রযুক্তিতে সিকিউরিটি যদি আপনি চান আপনাকে ইনভেস্ট করতে হবে, কিন্তু আমি তো ইনভেস্ট করছি না। আমি কি করছি, কোনো মতে একটা জোড়াতালি দিয়ে চালাই দিচ্ছি। তাহলে আমার যদি সাইবার সিকিউরিটি মানেই তো ইনভেস্টমেন্ট। এখন আপনি একজন ব্যক্তি যদি সিকিউরিটি থাকতে চান, করছি না কারণ আমাদের ম্যানেজমেন্ট হচ্ছে প্রযুক্তির সাথে অ্যাডজাস্ট না, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে সে হচ্ছে যেখানে আমি সহজে ইনকাম হচ্ছে সেখানে আমি প্রযুক্তিতে এত টাকা কেন খরচ করব, সে তো আমার ভীষণটা বুঝতেছে না। তাহলে আমার ভীষণটা বুঝাইতে হবে যে প্রযুক্তিতে আমি 10 টাকা ইনভেস্ট করলে আমার 20 টাকা আসবে, সেটা ওনাকে বুঝাইতে হবে। এবং এটার জন্য গভর্নমেন্ট থেকে একটা প্রেশার দিতে হবে, গভর্নমেন্ট একটা পলিসি লাগবে। তো গভর্নমেন্ট যদি সেটাকে প্রেশার না দেয় তাহলে সে আমি মানতে বাধ্য না। আমি আমার এটার জন্য আমি যদি জোড়াতালি দিয়ে হয়ে যায় তাহলে আমি সেখানে ইনভেস্ট কেন করব? জি, ধন্যবাদ আপনাকে জনাব নুরুল আমিন। নগদবিহীন অর্থনীতির প্রসারে ও সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের পক্ষ থেকে কি ধরনের নীতি প্রণয়ন করতে পারে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোরও কি ধরনের উদ্যোগ নেওয়া দরকার? ধন্যবাদ। আর্থিক প্রতিষ্ঠানগুলো মোর অর লেস সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে অথবা ইন্টার ব্যাংক যে ট্রানজেকশন গুলো, এগুলো মোর অর লেস আমি বলবো ক্যাশলেস। তারপরেও তার কাউন্টার যেহেতু এখনো স্ট্রং, তাকে ক্যাশ টাকা রাখতেই হয়, ভল্টে টাকা রাখতে হয়। আমরা এখনো দেখি নাই যে ডিজিটাল সিস্টেম বা ইন্টারনেট বা এত কিছু ব্যাংকিং করার পরেও ভল্টে কম টাকা রাখতে হচ্ছে। আসলে ভল্ট ভর্তি টাকা রাখতেই হচ্ছে। তাহলে এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে যে ট্রানজেকশন সব জায়গায় বাড়তেছে, কিন্তু ক্যাশলেসটা কতটুকু বাড়তেছে এটা একটা অ্যাসেসমেন্ট হওয়া দরকার। এর আগে আমরা যেটা বলছি, গভর্নমেন্ট সার্ভিসেস সবগুলো যদি আমরা অনলাইন করতে পারি, ইন্টারনেট বেস করতে পারি বা ক্যাশলেস করতে পারি, তাহলেও কিন্তু আমাদের মানে ট্রান্সপোর্টের যে ভিড় সে সাশ্রয়টা যখন হবে, টাইম তার সেভ হবে এবং কোন রকম উপরি কোথাও তাকে দিতে হবে না। ফলে যেটা দেশের জন্য সবভাবেই বেনিফিশিয়াল এবং সেটা কিন্তু সিকিউরিটাইজ করা গেলেই বেশি লোক ইউজ করবে, তাহলে আমরা কেন সেই কাজটাতে মনোযোগ দিচ্ছি না? এবং এই মনোযোগ, এই সচেতনতার জন্য গভর্নমেন্টের দপ্তরগুলোকেই বেশি বেশি করে কাজ করতে হবে। আমরা ব্যাংকগুলোর তরফ থেকে আমরা দেখেছি বা করছে ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক যখন যেই প্রেশারটা দেয় সেই প্রেশার দিয়ে কাজটা হয়। নিজেদের উদ্যোগে কম্পিউটার কেনার ব্যাপারটা দেখলে মনে করে হ্যাঁ একটা কম্পিউটার কেনা হয়েছে, কিন্তু এটার যে সফটওয়্যার পার্ট আছে, এটার যে নেটওয়ার্কিং পার্ট আছে, এটার যে সিকিউরিটি পার্ট আছে, ওখানে দেখি না বললে আমরা বেশি খরচ করতে চাই না। ওই জায়গাটাতেই মূল ব্যাপারটা আসলে একেবারেই মানে আমাদেরকে সচেতন করে নাই। সেই জন্য ব্যাংকগুলো যত কম্পিউটার বেশি কিনতে যা দেখতেছেন বুঝতে পারেন, কিন্তু অন্যগুলোতে তারা সেই পরিমাণ টাকা হয়তো খরচ করতে চান না বা দেখেন না বলে মনে করেন না এত টাকা লাগবে কেন। ফলে একটা মানসিক বা মনোভঙ্গিও চেঞ্জ করতে হবে যে আমি এটাতে যাবই এবং এটাকে সিকিউর করবই, মানুষ যেন কোনোভাবে সার্ভিসের বাইরে আর কোনো প্রতারিত না হয় সেই প্রচেষ্টাটা নিতে হবে। আমার মনে এই দিকটার উপরই জোর বেশি দেওয়া উচিত যে এটা ইউজের উপকারিতা, এটা ইউজের সিকিউরিটি, এটার যে বেনিফিট গুলো পায় দুই পক্ষ, সেইটার জন্য আমার মনে একটু জোরদার কাজ করা উচিত। ধন্যবাদ আপনাকেও। আমাদের আলোচনা একদম শেষের দিকে চলে এসেছে। জনাব আল মাসকুবির, দেশের অর্থনীতি কর্মকাণ্ড ব্যাপকভাবে ক্যাশলেস করার ক্ষেত্রে অবকাঠামোগত কি ধরনের প্রতিবন্ধকতা আছে বলে আপনি মনে করেন এবং করণীয় কি বলে আপনি মনে করেন? জি, সো যেটা বলছিলাম যে ইউজার এক্সপিরিয়েন্সটাকে ভালো করার, এটাই কিন্তু আসল সিক্রেট। এখন এইটা কিভাবে করা যায়, এটার জন্য আপনার একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার যেটা আপনাকে ইন্টার অপারেবিলিটি এনশিওর করবে। এক ব্যাংক থেকে এক ব্যাংকে আপনি টাকা খুব ইজিলি ট্রান্সফার করতে পারবেন। আপনি যখন, এখন আমরা কি করছি, এখন আমরা বিকাশ বা নগদের মতো একটা ওয়ালেট আছে,
আমরা আমার ব্যাংক থেকে এইখানে আগে আনছি, ওয়ালেটে টাকা জমা রাখছি, এইখান থেকে আমি মাঝে মাঝে খরচ করছি। আপনি যদি সরাসরি কোনো একটা দোকানে গিয়ে আপনার অ্যাকাউন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তার ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি করে দিতে পারতেন, তাহলে তো এরকম কোনো ওয়ালেটের দরকার হতো না, এবং এটা কিন্তু আরো সিকিউরড হতো, তাই না? সো যেটা কিন্তু ইন্ডিয়া করেছে এবং বেশ কয়েকটা দেশ করেছে। এই জাতীয় রাইট, এক্স্যাক্টলি, নেপালেও করেছে। তো এই জাতীয় সিস্টেম যখন আমরা করতে পারবো, অথবা আমার বিকাশ আছে, আপনার নগদ আছে, আমরা যখন ইন্টার অপারেবিলিটি করতে পারবো, কথা বলতে পারবো, তখন এই ধরনের ব্যাপার স্যাপারগুলো আমাদের আসলে হেল্প করবে এইটাকে বেশি বেশি করে ব্যবহার করার জন্য। আরেকটা রিজন বলি, আরেকটা হচ্ছে, যেমন মনে করেন বিদেশে মানুষ ক্রেডিট কার্ড দিয়ে কেনাটা সেফার মনে করে, যখন স্পেশালি যখন অনলাইনে কেনে। বাংলাদেশে ঠিক উল্টো, বাংলাদেশে মনে করে কি, আমি যদি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে দেই, তারপর যদি দেখি জিনিসটা ভাঙা বা আমার পছন্দ হলো না, তাহলে তো আমার পেমেন্ট তো অলরেডি হয়ে গেছে, আমি তো আর তখন, সেই জন্য কী করে, ক্যাশ অন ডেলিভারি করে, যে আমি দেখে তারপরে ক্যাশ দেয় ডেলিভারি ম্যানকে। অথচ ওইখানে উল্টো, ওখানে যেটা হয় যে সে জানে যে আমার যদি কোনো কারণে জিনিসটা পছন্দ না হয়, আমি ব্যাংকে ফোন করে বলে দিতে পারি যে ওই পেমেন্টটা স্টপ করে দাও, তখন ব্যাংক কিন্তু স্টপ করে দেয়। সো ব্যাংক আমার হয়ে কাজ করে, ব্যাংক কিন্তু ওই ভেন্ডারের হয়ে কাজ করে না, বিকজ আমার ক্রেডিট কার্ড সে ইস্যু করে। সো এই ধরনের যদি আমরা অ্যাপ্রোচটা নিতে পারি, তখন আমি স্বাচ্ছন্দ্য ফিল করবো, যে না, আমি সেফ ফিল করবো, যে আমার এখানে রিস্ক নাই, আমি বরং ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করি, আমাকে ব্যাংক আমাকে ব্যাকআপ দেবে যদি আমার কোনো কারণে স্টপ পেমেন্ট করতে হয়। সো এই ধরনের জিনিসগুলো আমার মনে হয় আমাদের করা দরকার। আরেকটা জিনিস যেটা আমি চিন্তা করেছিলাম, যে আমাদের, আপনি ইন্টারনেটের ব্যবহার যত বেশি, মানে ইন্টারনেটের অ্যাভেলেবিলিটি যত বেশি আপনি ছড়িয়ে দিতে পারবেন, তত বেশি সেই একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে ছেলেমেয়েরা ওইটা ব্যবহার করে তারা ওই ডিজিটাল যে ইকোনমিতে, তারা হয়তো অনলাইনে কেনাকাটাই করলো, কিন্তু সে কিন্তু অটোমেটিক্যালি আমাদের ডিজিটাল ইকোনমিতে কন্ট্রিবিউট করা শুরু করলো। সো এইটা একটা, মানে আমরা এটা মনে করি যে ইন্টারনেট ছড়িয়ে দেওয়া মানে হয়তো শুধুমাত্র ইউটিউব দেখবে বা ফেসবুকিং করবে, কিন্তু এইখানে যে ডিজিটাল ইকোনমির পিছনে একটা বড় একটা, এটার রিজন বা বড় একটা কি বলবো উপাদান, শর্ত, সেটা আমরা ওইভাবে চিন্তা করতে পারছি না। এটা করা দরকার। আর আপনি যেটা মাইন্ডসেটের কথা বলেছেন, নজরুল ইসলাম ভাইও মাইন্ডসেটের কথা বলেছেন, যে মাইন্ডসেটটা আমাদের চেঞ্জ করতে হবে। আমরা সবসময় মনে করি যে, ইভেন আপনি সরকারি বাজেটের সময় দেখবেন যে সরকারি মন্ত্রণালয়গুলোতে যখন বাজেট তৈরি হয়, তখন হার্ডওয়্যার করার জন্য হয়তো 80% 90% বাজেট থাকে, সফটওয়্যার কেনার জন্য বা নেটওয়ার্কিংয়ের জন্য হয়তো 10%ও থাকি না সন্দেহ, সিকিউরিটি তো থাকেই না। সো এই মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে, যে আমার হার্ডওয়্যার আসলে কিছুই না, 20-25-30%-এর বেশি না, বাকিটা হচ্ছে সফটওয়্যার এবং সিকিউরিটি। এই মাইন্ডসেটটা, এইটা যদি আমরা সচেতন করতে পারি আমাদের ইউজারদেরকে, পলিসি মেকারদেরকে, তখন আমার মনে হয় আমরা এই ধরনের ডিজিটাল ইকোনমি, ক্যাশলেস সোসাইটির দিকে আরো বেশি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো। জি, ধন্যবাদ জনাব ফারিস মঈনুদ্দিন। টাকা পাঠানোর ক্ষেত্রে বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বেশ জনপ্রিয়তা পেয়েছে বিগত বছরগুলোতে, কিন্তু পণ্য কেনা বেচায় এটার ব্যাপক বিস্তারে কি উদ্যোগ প্রয়োজন বলে আপনি মনে করেন? আপনার পরামর্শ শুনে আমাদের আজকের আলোচনা শেষ করব। আপনি দেখবেন এখন, আগে মলম পার্টি ছিল, যারা ফার্ম গেট, গুলিস্তান, বাসে হচ্ছে মলম পার্টি করতো। এখন দেখছে ইউজার যেহেতু ডিজিটাল হয়েছে, তো মলম পার্টিও কিন্তু এখন ডিজিটাল হয়েছে। তারও সোশ্যাল মিডিয়াতে এসে একটা দোকান করলো, অমুক শপ, তারপর সেখানে লিখে দিল যে 70,000 টাকার স্মার্টফোন পাচ্ছেন মাত্র 7,500 টাকা। ফাঁদ তৈরি করছে। এখন আমি একবার কেনার পরে প্রতারিত হয়েছি, আরেকজন প্রতারিত হয়েছে। সো একবার যখন সে প্রতারিত হয়, সে দ্বিতীয়বার কিন্তু সেটাতে নিরুৎসাহিত হচ্ছে। তাহলে এক্ষেত্রে যে আপনি যদি 10 জন সঠিকভাবে বিজনেস করে, সেখানে আরও 20 জন দেখবেন প্রতারণা করে, তাহলে এই সুযোগটা যারা প্রতারণা করছে তারা কিন্তু এই সুবিধাটা নিচ্ছে। কিন্তু আমরা যারা ব্যবহারকারী, তা আমরা কিন্তু এটাতে বিশ্বাস হারিয়ে ফেলছি। তো যার কারণে আমরা কিন্তু কি করছি, এগুলোতে যখন নিরুৎসাহিত করছি, আমি আর ওই অনলাইনে লেনদেন করছি না, আমি ক্যাশ অন ডেলিভারি নিচ্ছি। ক্যাশ অন ডেলিভারিতে আমি পণ্য দেখে পছন্দ করে দেন হচ্ছে টাকাটা দিচ্ছি। তো এই প্রতারণাটা যেহেতু বাড়ছে, সেহেতু কিন্তু ইউজারও কিন্তু কি নিরুৎসাহিত হচ্ছে। তো এক্ষেত্রে যেটা দরকার, আপনার কোনো একটা যদি আমি বিজনেস করতে চাই, অবশ্যই আমাকে ট্রেড লাইসেন্স নিতে হবে, আমাকে ফেসবুকের একটা সুন্দর করে প্রোফাইল তৈরি করতে হবে, এবং অবশ্যই তার একটা ওয়েবসাইট থাকবে, যে ওয়েবসাইটে তার একটা বিজনেসের রিফান্ড পলিসি কী হবে সেটা থাকবে, এবং টাকাটা যাতে সহজে আমি লেনদেন করতে পারি সেজন্য আমার পেমেন্ট গেটওয়ে এগুলো কী হবে, সেক্ষেত্রে এই জিনিসগুলো থাকবে। এবং আবার
ইউজার ইন্টারফেসও যেমন হচ্ছে আলমাজ ভাই বললো যে অবশ্যই এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি কোনো জিনিস যত কঠিন করবেন তত সেই জিনিসগুলোতে মানুষ নিরুৎসাহিত হয়। এবং আমি বলবো এক্ষেত্রে সবচেয়ে বেশি হচ্ছে ইউজারকেও সচেতন হতে হবে, সরকারকেও বিভিন্ন ধরনের পলিসি নিতে হবে। আপনি যদি দেখেন ইউরোপে বা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে যারা থাকে রেসিডেন্ট, তাদের জন্য একটা আইনই করা হয়েছে যে সিসিপি, ক্যালিফোর্নিয়া কনজিউমার্স প্রাইভেসি অ্যাক্ট। ক্যালিফোর্নিয়াতে যারাই ব্যবহারকারী থাকবে ইন্টারনেটের মাধ্যমে যা কিছু করবে, তাদের ডেটা এটা কিভাবে নিরাপদ থাকবে সেটা কিন্তু সরকার থেকে করা আছে। আমরা তো কোনো পলিসি তৈরি করতে পারি নাই যে আমি ডেটাটা দিয়ে দিচ্ছি, আমার তথ্যগুলো দিয়ে দিচ্ছি, সেটা কিভাবে রাখতেছে, তার কাছে আরেকজনকে বিক্রি করছে কিনা সেটা কিন্তু আমরা জানছি না। তাহলে তার প্রাইভেসি পলিসি নাই, তার রিফান্ড পলিসি নাই, সে কিভাবে এটা ডেটাটাকে ম্যানিপুলেট করতেছে, ডেটাকে ব্রিচ হচ্ছে কিনা সেই জিনিসটাও নাই। তো সেই ক্ষেত্রে যদি একটা ওভারঅল স্ট্রাকচারড ওয়েতে যদি আগানো যায়, তাহলে ক্রেতাদের মধ্যে কিন্তু এই আস্থাটা ফিরে আসবে এবং হচ্ছে এই লেনদেনগুলো মানুষে আরও বেশি উৎসাহিত পাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, সর্বস্তরের লেনদেন ক্যাশলেস করা গেলে অনিয়ম দুর্নীতির সুযোগ যেমন ব্যাপকভাবে বন্ধ হবে, তেমনি লেনদেনের পরিমাণ ও প্রতিটি অর্থনৈতিক কর্মকাণ্ড শনাক্ত করার সুযোগ থাকায় রাজস্ব ফাঁকির প্রবণতা ব্যাপকভাবে কমে যাবে। ফলে সরকারের রাজস্ব আয় বহুগুণ বাড়বে। আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, ক্যাশলেস অর্থনৈতিক কর্মকাণ্ড উৎসাহিত করতে ডিজিটাল লেনদেন সহজীকরণ করতে হবে, প্রয়োজনে প্রণোদনার ব্যবস্থা করতে হবে, উদ্যোক্তাদের পলিসি সহায়তা দিতে হবে। ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে এখনও প্রযুক্তিগত যে ঝুঁকি রয়ে গেছে তা চিহ্নিত করে সমাধান করতে হবে। ইন্টারনেট সহ তথ্য প্রযুক্তির অবকাঠামোগত সক্ষমতা বাড়াতে হবে। তথ্য প্রযুক্তি খাতে কর ছাড় দিতে হবে। গ্রাহক এবং নীতি নির্ধারকদের সচেতনতা বাড়াতে হবে। দর্শক, আজ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।